পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা, হট্টগোল। একটি মহল ভুল বোঝাচ্ছে, অভিযোগ মেয়রের। বুড়িগঙ্গার দখল করা জায়গা নদীকে ফিরিয়ে না দিয়েই নতুন প্রকল্প বিআইডব্লিউটি এর। নদী প্রশস্ত না করে এই উদ্যোগ হবে আবারও দখলের শামিল, বলছেন বিশেষজ্ঞরা। স্বল্প খরচে উন্নয়নের উপায় খুঁজতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন। কৃষি জমি ও জলাধার নষ্ট না করার তাগিদ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ গুরুত্ব। প্রথম সংবাদ সম্মেলনে উত্তরের নবনির্বাচিত মেয়র। আধুনিকায়নে কাজ হবে 3 ধাপে। এবং এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরানো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি। অভিযানের দ্বিতীয় দিনে বাধার মুখে পড়ল রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে গঠিত সরকারি টাস্ক ফোর্স। পুরান ঢাকার বকশীবাজারে কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে হট্টগোল বাঁধে কমিটির সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র সাইদ খোকন বলেন, একটি মহল ব্যবসায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। শনিবার ছিল অভিযানের দ্বিতীয় দিন। অভিযান শুরু হতে না হতেই বকশীবাজারে বিক্ষোভের মুখে পড়েন কর্মকর্তারা। বাসার নিচে রাসায়নিকের গুদাম ও কারখানার সন্ধান পেয়ে সেবা সংস্থার লাইন কাটতে গেলে ধাওয়া দেয় ব্যবসায়ীরা। ধাওয়া খেয়ে সেখান থেকে ফিরে আসেন সরকারি কমিটি। খবর পেয়ে সেখানে ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পরে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে বকশীবাজারে ঢোকেন সাইদ খোকন। বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সে সময় একটা বাধার সম্মুখীন হয়। বিভ্রান্তি ছড়ানোর মূল যে লোক, সে মহানগর বিএনপির একজন নেতা। তিনি জানান, বাসাবাড়ি নয়, কারখানা বা গোডাউনে সেবা সংস্থার সংযোগ কাটা হবে, যদিও তার কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। ঝুঁকি হ্রাস করবার জন্য ওই কেমিক্যাল গুদাম থেকে আপনার ইউটিলিটি কানেকশনগুলো আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। কথাটা সঠিক নয়। সংযোগ বিচ্ছিন্ন মেয়র সাহেব থাকাকালীন অবস্থায়ও কাটা হচ্ছে। সকালে বাসাবাড়ির লাইন কাটছে, আপনি কি বলেন? আপনার সকালে ছিলেন না? এর আগে সকালে টাস্কফোর্সের একটি দল যায় আরমানিটোলায়। সেখানে উপরে বাসাবাড়ি থাকলেও নিচে গড়ে তোলা হয়েছে কেমিক্যালের মার্কেট। শুধু তাই নয়, অভিযানের খবর পেয়ে বেসমেন্টের গোডাউনগুলো তালা দিয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। যে কোনো কেমিক্যাল আগুনের সংস্পর্শে, নেকেট ফ্লেমের সংস্পর্শে এবং ইলেকট্রিকের আসলে পরে এটা বিভৎসত রূপ পাবে। তো আমরা এগুলো দেখছি। যেখানে অতি দাহ্য পদার্থ, প্লাস্টিক বা এই জাতীয় কেমিক্যালের কারখানা আমরা পেয়েছি এবং সেগুলোর আমরা ইউটিলিটি সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি। আর এই অভিযান চলমান থাকবে। অপর একটি দল শহীদনগরে গিয়ে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে অভিযানের বিষয়ে নানা অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। ঋণগ্রস্ত হয়ে দোকান কিনলাম, কিন্তু আপনি আমাদের সরাই দিবেন, তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। কেরানীগঞ্জে নিয়ে যেতে বলতেছেন, ওইখানের লোক আন্দোলন করতেছে, ওনারা বলতেছে আমরা এখানে কেমিক্যালের গোডাউন রাখতে দিব না। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় আগুনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন। 9 দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার মারা গেছেন জাকির হোসেন নামে এক ব্যবসায়ী। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 71 জনে। চকবাজারের চুরিহাট্টার আগুন নিভেছে অনেক আগেই, তবে আগুনের ভয়াবহতার রেশ যেন থামছেই না, যার সবশেষ সংযোজন অগ্নিদগ্ধ জাকির হোসেনের চলে যাওয়া। ঘটনার সময় মায়ের সঙ্গে দেখা করে রিকশায় বাড়ি ফিরছিলেন ইসলামবাগের বাসিন্দা জাকির হোসেন। পরের ঘটনা সবারই জানা, চুরিহাট্টা বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে 10 দিনের সব চেষ্টা ব্যর্থ করে 70 জনের পাল্লা আরো ভারী করে শনিবার সকালে মৃত্যু হয় তার। যে লোকটা মারা গেল তার বার্ন ছিল 35%, কিন্তু বার্নের সাথে তার আগের থেকেই অ্যাজমা ছিল, ডায়াবেটিস
ছিল, এগুলো বিভিন্ন কারণে সে একটু কমপ্লিকেটেড ছিল। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা জাকিরের স্ত্রী। আর্থিক দুরবস্থার মধ্যে যাদের মাঝে বড় হয়েছে এই পরিজনরা কিছুতেই মেনে নিতে পারছে না জাকিরের চলে যাওয়া। সে তার বাচ্চাদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছিল আপনার চুরিহাট্টা হয়ে, রিকশায় জ্যামরত অবস্থায় বসেছিল। যখন আমরা হতাহত অবস্থায় হাসপাতাল থেকে পেলাম, উনি কিছু বলতে পারতেছিল না। মেয়ের ভালো মন্দ সব অসুখ বিসুখ হইলে তাড়াতাড়ি দুপুরে ডাক্তারখানা নিয়ে যেত। আমি তো একটু সামল দিতে পারবো না, আমার জামাই থাকলে সামল দিত। জাকিরের অবুঝ সন্তানদের সামনেও একতেই থমকে গেল পুরো পৃথিবী। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ হওয়া জায়গায় ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণে 848 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে রাখা হয়নি কোনো বরাদ্দ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ পরবর্তী এমন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। বিশেষজ্ঞরা বলছেন, নদী প্রশস্ত না করে নতুন প্রকল্প করলে তা হবে নদী দখলের শামিল। মাহমুদ রাকিবের রিপোর্ট। বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীরচর খোলামোড়া মোড়ে 1 মাস আগে উচ্ছেদ অভিযান চালালেও এখনো ভবনগুলোর ধ্বংসাবশেষ নদীর জায়গাতেই পড়ে আছে। 2-1 জায়গায় ভবন মালিকরা নিজ উদ্যোগে ঢিমে তালে ভাঙাচোরা অংশ সরিয়ে নেওয়ার কাজ করছে। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা বলছেন, দখল হওয়া জায়গা দ্রুত খনন করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। নদীর ঘাট কিন্তু অংশটা আমরা এক্সকাভেশন করে ড্রেজিং করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া, এটা হলে তো নদী প্রশস্ত হবে না। উচ্ছেদ অভিযান শেষে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে একনেকে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাশ করা হয়েছে। তবে অবাক হলেও সেই প্রকল্পের আওতায় নদীর তীরে ওয়াকওয়ে, একাধিক জেটি ও ইকো পার্ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও টেকসইভাবে নদীর জায়গা দখলমুক্ত করতে খনন ও ড্রেজিংয়ের জন্য 1টি টাকাও বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পটির আওতায় ঢাকার চারপাশের নদী তীরে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কথা রয়েছে। এছাড়া 19টি জেটি, 3টি ইকো পার্ক, 10,820টি সীমানা পিলার সহ বেশ কিছু পরিবেশ রক্ষা স্থাপনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক জানান, জায়গার অভাবে তারা আবর্জনা সরাতে পারছেন না। উচ্ছেদের পর যে গার্বেজগুলো হয়, এই ডেব্রিসগুলো তো ফেলার জায়গা থাকতে হবে। বিআইডব্লিউটিতে তো কোনো নিজস্ব জায়গা নাই, আমাদের নদী ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, তো নদীতে তো ফেলানো যাবে না। অ্যাসাইন্ড অর্গানাইজেশন সিগারেশন ড্রেজিংয়ে আসলে কোনো বাজেট নাই। আমরা শুধু এই প্রকল্পতে 6টা এক্সকাভেটর ধরা আছে। খননের কোনো বরাদ্দ না থাকায় পরিবেশবিদরা প্রকল্পের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বুড়িগঙ্গা নিয়ে কিন্তু এটি প্রথম প্রকল্প না, এর আগেও 2টি প্রকল্প হয়েছিল, 2টি মুখ থুবড়ে পড়েছে। এমন কাজ করতে হবে যাতে করে নদীতে প্রাণ ফেরত আসে। নদীর পাড়ে কয়টা পার্ক ওটা গুনবার আমার ইচ্ছা নেই। যদি নদীর যেটুকুন প্রশস্ততা ছিল সেইটুকুন খনন করা না হয়, তাহলে যদি যতটুকুন পানি বা পানির প্রবাহ থাকার কথা, ওই উদ্দেশ্য সাধিত হবে না। তাহলে তো আমরা ধরে নেব নদীর পানির কিছুটা জায়গা এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু একটা দখলে নিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 সালের জুনে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে স্বল্প খরচে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 59তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, স্থাপনা নির্মাণের সময় জমি ও জলাধার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে পেশাদার প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 70 বছরেরও বেশি বয়সী এই সংগঠনের 59তম সম্মেলন শনিবার বিকেলে রাজধানী রমনায় এর সদর দপ্তরে বর্ণাঢ্য হয়ে আয়োজনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর যখন প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকার কথা স্মরণ করেন। বলেন, স্বাধীনতার পর এগিয়ে যাবার যে পরিক্রমা শুরু হয়েছিল তা থেমে গিয়েছিল 75-এর ঘৃণিত হত্যাকাণ্ডে। জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজি, অন্য কোনো কিছুতে পারদর্শিতা অর্জন না করতে পারলেও বাংলাদেশে একই দিনে 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের দুইজন সংসদ সদস্যকে হত্যা করা, আমরাও বারবার মৃত্যুর মুখে গ্রেনেড হামলার শিকার। এই কাজগুলি করতে বেশি দেখলাম এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং দেশে একটা দুঃশাসন কায়েম হলো।
এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রকৌশলীদের গবেষণা উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর কোনো জলাধার ও ফসলি জমি নষ্ট করা যাবে না নির্দেশ দেন তিনি। আমাদের যেমন কৃষি জমি অন্তত যেটা 3 ফসলি জমি সেগুলি যেন কোনো মতে নষ্ট না হয়। নদীকে বাঁচাতে হবে, খাল বিল বাঁচাতে হবে, জলাধারগুলি বাঁচাতে হবে। তাছাড়া যে কোনো একটা পরিকল্পনার সাথে একটা জলাধার এটা যেন পরিবেশটাও সুন্দর রাখে, জায়গাটাও একটু মনোরম হয়, আবার যে কোনো দুর্ঘটনার সময় কাজে লাগে, যেমন একটা আগুন লাগলে পানির প্রয়োজন হয়। নিজ পেশায় কৃতিত্বপূর্ণ অবদান রাখা প্রকৌশলীদের হাতে আইবি স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আধুনিকায়নে 3 ধাপে কাজ হবে জানিয়ে ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লাবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেন মেয়র। যানজট আর জলাবদ্ধতায় জর্জরিত রাজধানী ঢাকা। আছে বিশৃঙ্খল পরিবহন আর দূষণ সহ নানা সমস্যা। এসব সমস্যা সমাধানে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক, কিন্তু তার মৃত্যুতে থেমে যায় সব প্রকল্প বাস্তবায়ন। উপনির্বাচনে বিজয়ের পর শনিবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। উত্তরার বাংলাদেশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, প্রয়াত মেয়রের রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়নই হবে তার প্রথম কাজ। সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন অন্তর্ভুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। ঢাকাকে পরিবেশ বান্ধব ও আলোকিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। দেন ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করার ঘোষণা। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ফুটপাথ নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া, এলাকার মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা। 3 ধাপে রাজধানীর উন্নয়নে কাজ করবেন বলেও জানান নতুন এ নগর অভিভাবক। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ একটি পক্ষ বিতর্কিত করার চেষ্টা করছে দাবি সংগঠনটির। লিখিত অভিযোগ চায় প্রশাসন। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরানো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরানো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপন করতে এরই মধ্যে 1200 কোটি টাকার প্রকল্প নিয়েছে জ্বালানি বিভাগ। সকালে সংবাদ সম্মেলনে তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের কার্যকর ফল পেতে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। মাথায় রাখতে হবে ঝুঁকির বিষয়টিও। দেবাশিস রায়ের রিপোর্ট। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম এই মেগা সিটিতে প্রায় 28 লাখ সংযোগ রয়েছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস দিয়ে দৈনন্দিন গৃহস্থালির জ্বালানি চাহিদা মেটানোর জন্য। কিন্তু পাইপলাইনের জটিলতায় অনেক সময়ই যেমন চুলায় ঠিকঠাক গ্যাস মেলে না, তেমনি পাইপলাইনে লিকেজের কারণে হুটহাট ঘটছে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। ত্রুটি সারাতে বন্ধ রাখতে হয় সড়কের যান চলাচল পর্যন্ত। রাজধানী ঢাকায় আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয় 1968 সালে। মুক্তিযুদ্ধ শেষে 75 পরবর্তী সময়ে ব্যাপক হারে সংযোগ বাড়তে থাকে ঢাকা মহানগরীতে। তিতাসের হিসেব বলছে, বিপুল পরিমাণ চাহিদার বিপরীতে বাড়ানো হয়নি পাইপলাইনের সক্ষমতা। কম বেশি 150টি জোন রয়েছে, যেসব এলাকায় স্বল্প চাপের ভোগান্তি প্রায় বছর জুড়েই। গ্যাস বিতরণ ব্যবস্থা ঢেলে সাজাতে এবার পুরনো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপনের বড় প্রকল্প নিয়েছে সরকার। শনিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 1200 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে নিশ্চিত হবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এটা আগামী 3 বছরের প্রকল্প। আমরা ঢাকা শহর শেষ করতে চাই, তাহলে আমরা একদম প্রপার আইডেন্টিফাই করতে পারবো পুরোনো লাইনগুলি সরাই দিয়ে নতুন লাইন দিব। কারণ আমরা যা দেখছি যে ঢাকায় যে গ্যাস নিয়ে আসতেছে, এই অধিকাংশ গ্যাসের হদিস পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় আমাদের বিল ফেরেজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। না অবৈধ লাইন হতে পারে, লিক হতে পারে।
তবে সরকারের এই উদ্যোগকে কার্যকর করতে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন নোডে কোন জায়গায় কতখানি প্রেসার দরকার যাতে করে সব গ্রাহক যেন সমানভাবে ভালো করে, এটা কিন্তু একটা কঠিন বিষয়। এটার জন্য অনেক তথ্য লাগে, অনেক দক্ষতা লাগে। সেটা দিয়ে তারা অ্যানালিসিস করে এই পুরো নেটওয়ার্কটাকে তাদেরকে সাপোর্ট করতে হবে। গ্যাস লাইন একটা ঝুঁকিপূর্ণ জিনিস, এখানে যেন সব রকমের নিরাপত্তার নিশ্চয়তা করে এই লাইনগুলো লে করতে হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির মতো আমদানি করা দামি জ্বালানি ব্যবস্থাপনাগত ত্রুটির কবলে পড়ে যাতে লোকসান না হয় সেই বিষয়টিও হিসেবে রাখতে বলছেন জ্বালানি বিশ্লেষকরা। এইভাবে করে এলএনজি সাপ্লাই খুব কম দেশই দেয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাদের অংশ নেয়ার আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভুল ত্রুটি নিয়েই এগিয়ে যেতে হবে। যারা নির্বাচন বর্জন করবে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচন একেবারেই পারফেক্ট হবে এটা আমি মনে করি না। আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে। উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপি না আসলে নির্বাচন তো বন্ধ থাকবে না, প্রতিদ্বন্দ্বিতাও ঠিক হবে। ইতিহাস বলে যারা বয়কট করবে তাদের কিন্তু জনবিচ্ছিন্নতা অনিবার্য হয়ে দাঁড়াবে। নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আর গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টায় বিএনপি তৎপর বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য রাখেন তারা। বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনাদের এই নেতিবাচক রাজনীতি পরিহার করুন। গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা যে ষড়যন্ত্র করছেন, নির্বাচনে না এসে যেভাবে নেতিবাচক রাজনীতির মাধ্যমে সকল কিছু ধ্বংসের যেভাবে ষড়যন্ত্র করছেন, উন্নয়নের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আপনারা করছেন, তা থেকে বিরত থাকুন এবং পজিটিভ রাজনীতিতে ফিরে আসুন। পজিটিভ রাজনীতি যদি ফিরে না আসেন, রাজনীতি থেকে ক্রমান্বয়ে একেবারে মুছে যাবে। জনগণকে ভয় পায় বিএনপি, জনগণকে ভয় পায় এই কারণে তারা মার্শালের মধ্য দিয়ে অবৈধভাবে বারবার ক্ষমতা এসছে বলেই তারা আজকে ভোট বর্জন করে জনগণকে আজকে ভয় দেখিয়ে ভোট থেকে বিতরণ রাখার চেষ্টা করছে। ভোট বর্জনের সংস্কৃতি আওয়ামী লীগ বিশ্বাস করে না, আমরা কোনোদিন বিশ্বাস করিনি। বরং ভোট আদায় করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আগামী 7 মার্চ শপথ নেবেন গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান। শনিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে তারা শপথ নেয়ার আগ্রহের কথা জানান। 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহাসিক দিন হওয়ায় তারা শপথ নিতে চান বলে জানিয়েছেন সুলতান মনসুর ও মুকাব্বির খান। একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের এই 2 সদস্য জয়ী হওয়ার পর থেকেই শপথ নেয়া না নেয়া নিয়ে সরগরম ছিল রাজনৈতিক অঙ্গন। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী কেউ শপথ নেবেন না বলে বারবার গণমাধ্যমে ঘোষণা দিলেও গণফোরাম থেকে সুলতান মনসুর ও মুকাব্বির খান শপথ নেয়ার পক্ষে ছিলেন। প্রবাসের সময়ে আরো থাকছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পর্দা উঠল 12তম চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের। ঢাকায় 4টি ভেন্যুতে দেখানো হবে 32 দেশের 179টি চলচ্চিত্র। লীগের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেছে অন্য সংগঠনগুলো। তারা বলছে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই প্রচারণা ও হলে বিরোধী প্রার্থীদের ভয় ভীতি দেখানো হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে ষড়যন্ত্র করে একটি পক্ষ তাদের বিতর্কিত করার চেষ্টা করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
মধুর ক্যান্টিনের সামনে চোখে পড়বে এই বিশাল ব্যানার। ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতির পক্ষে সেখানে ভোট চাওয়া হয়। বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে কিছু রঙিন পোস্টারও, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ছাত্রলীগের বিরুদ্ধে অন্য সংগঠনে রয়েছে আরও বেশ কিছু অভিযোগ। রঙিন পোস্টার দেওয়ার সিস্টেম নেই, পোস্টার সাঁটানোর সিস্টেম নেই। সেই পদ্ধতিগুলো যারা অবলম্বন করছে, এসব আইনের যে লঙ্ঘন, সে আইনের লঙ্ঘনকারীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করবে বলে আমার মনে হয় না। বাড়িতে ফোন দেওয়া হচ্ছে এবং বসে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যেটা আচরণবিধির লঙ্ঘন। কিছু কিছু সংগঠন তারা হলের মধ্যে যেও তাদের প্যানেল পরিচিতির লিফলেট দিয়ে দিচ্ছে, অথচ প্রার্থী তালিকা কিন্তু চূড়ান্ত হয় নাই। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে তাগিদ, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে ছাত্রলীগ বলছে একটা পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব পোস্টার লাগিয়েছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের শাস্তির আওতায় আনার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলেছে এই বিষয়ে। আমাদের ছাত্রলীগ সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী সংসদ রয়েছে, সেই প্যানেলকে বিতর্কিত করার জন্য কোনো কুচক্রী মহলে এই কাজ করে থাকতে বলে উনি আমাকে জানিয়েছেন। সুস্পষ্টভাবে ডাকসুর আচরণ বিধিমালায় উল্লেখ আছে, অর্থদণ্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে দায়িত্বের জায়গা থেকে তার প্রার্থিতা বাতিল হতে পারে। উপাচার্যের কাছে নির্বাচনের পরিবেশ নিয়ে লিখিতভাবে নানা অভিযোগ করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ইকাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। পরে স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য সহ তরুণ শিল্পীরা মুক্তির গান পরিবেশন করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, এদিন স্বাধীন বাংলার বীজ বপন হয়েছিল। আমাদের আরেকজন উপাচার্য, তিনি প্রশাসনের দায়িত্ব। আন্দোলনগুলোর মধ্যে দিয়ে একটি জাতির, যারা একটি পতাকা চায়নি, যারা একটি দেশ চায়নি, সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর কোনোদিন এদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে না। এই পতাকা দিবসে এটি আমাদের অঙ্গীকার। পতাকা উত্তোলনটি কিভাবে পাকিস্তানকে নাড়া দিয়েছিল, পাকিস্তানের কবর রচিত হবে কিছুদিনের মধ্যেই। মূলত সেটি 2রা মার্চ সেটি সূচনা করলো। 2রা মার্চ, 7ই মার্চ, 23শে মার্চ, এই যে ঘটনাগুলো পতাকাকে আবর্তন করে ঘটল, সবগুলোরই উদ্যোক্তা এবং প্রবক্তা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার প্রবাসের খবর। কুয়েতে প্রবাসী কবিদের যৌথ কাব্যগ্রন্থ স্বপ্নের 7 কহনের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার কুয়েত সিটি টাওয়ার হোটেলে আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদের উদ্যোগে সম্মাননা দেওয়া হয়। কাব্যগ্রন্থের সম্পাদিকা নাসরিন আক্তার মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত SM আবুল কালাম। রাজধানীতে বিভিন্ন হাসপাতাল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে ধানমন্ডির পপুলার হাসপাতাল সহ 9 প্রতিষ্ঠানকে 6,05,000 টাকা জরিমানা করেছে সংস্থাটি। রোগীদের জন্য বানানো হয়েছে কেক, তার নিচেই বসবাস তেলাপোকার। এছাড়া ড্রেনের ওপরেই রোগী খাদ্যের চলছে প্রস্তুতিও। শুনতে একটু অবাক লাগলেও এমন দৃশ্যের দেখা মিলেছে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ক্যান্টিনে। শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পরিচালিত বাজার তদারকি টিম অভিযানে নামে রাজধানীর ধানমন্ডি এলাকায়। এ সময় হাসপাতালের ওষুধের দোকান ও ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে 3 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। নোংরা জায়গায় তারা যে তাদের বাদাম সহ বিভিন্ন খাদ্যদ্রব্যগুলা রেখে দিচ্ছেন, ডায়াবেটিকের যে ইঞ্জেকশনগুলো, অ্যাম্পুলগুলো, সেগুলো যে আমরা দেখলাম একেবারে ভেজা অবস্থা, এবং তারা বিদেশি ওষুধ আনছেন, সেখানে কিন্তু আমদানিকারক স্টিকার নাই। পরে ধানমন্ডির ডমিনোস পিৎজা, ইয়ামছা ডিস্ট্রিক্ট রেস্টুরেন্টে অভিযানে যায় ভোক্তা অধিকার। সেখানে পোড়া তেলে খাবার তৈরি ও অবৈধভাবে আমদানি করা বিভিন্ন পণ্যের উপস্থিতি পায় তারা। কয়েকটি রেস্টুরেন্টে পোড়া তেলও পাওয়া গিয়েছে। আবার একই সাথে যে তারা যে বিষয়গুলো মানা উচিত সেগুলো মানছেন না। এখন ব্যবসায়ী কি দৌরাত্ম্য এইভাবে করেই যাবেন? এটি একটি প্রশ্ন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভুয়া কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 22 জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা জানানো হয়।
র্যাব জানায় প্রতারণার জন্য বেশ কয়েকটি কৌশল ব্যবহার করে তারা। এর মধ্যে একটি হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তাদের টার্গেট করে তাদের প্রথমে ভুয়া কোম্পানিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এক পর্যায়ে বিভিন্নভাবে তাদের প্রলুব্ধ করে টাকা বিনিয়োগ করায়। পরে ওই টাকা নিয়ে সটকে পড়ে প্রতারকরা। এছাড়া ইন্টারনেট টাওয়ার বসানোর কথা বলে বাড়ির মালিকদের কাছ থেকে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। র্যাব জানায় প্রায় 15 বছর ধরে ব্যবসার নামে এমন প্রতারণা করে আসছে চক্রটি। সে তো কোনো একটা অর্গানাইজ কোনো কোম্পানি না, সে তো জয়েন্ট স্টক এক্সচেঞ্জে কোনো নাই, তার তো আছে শুধু একটা প্যাড। এই প্যাড তো কম্পিউটারে আপনি দিনে 100টা কোম্পানি আপনি প্রডিউস করতে পারবেন, ইন রিয়েলিটিতে নাই। সেক্ষেত্রে এখানে আসলে আমি মনে করি না যে এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো দুর্বলতা এখানে আছে। দখল দূষণের থাবা কাটিয়ে অবশেষে স্বরূপে ফিরতে শুরু করেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাছ নিধন বন্ধে চলছে অভিযান। বন্ধ রাখা হয়েছে নদী থেকে বালু উত্তোলন ও মাছ শিকার। এই অবস্থায় ডিম ছাড়ার জন্য মাছ যেমন হালদায় আসতে শুরু করেছে, তেমনি বিচরণ বাড়িয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতির শুশুক। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মাছ। নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঁক। আর এসব বাঁকের কারণে পাহাড়ি ঢল নামলো মাছের তেমন কোনো ক্ষতি হতো না, কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঁক সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদীটা ঐতিহ্যহারা বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কারখানা কলকারখানার বর্জ্যগুলো আসা এখানে। 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঁক কাটার কারণেই শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঁক কাটা বন্ধ হলে হালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মাছ ডিম ছাড়লো, আগে 2 বছর হালদা ছিল ডিম শূন্য। এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের 60 লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে বাসা জাল বা ঘেরা জাল ফেলে মাছ শিকার করে মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে, এই জন্য কর্ণফুলীর যেই মুখটা, ওই মুখতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। 98 কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী থেকে প্রতিদিন 2 কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন কক্সবাজারের প্রায় 1.5 লাখ জেলে, কিন্তু তাদের জন্য নেই তেমন কোনো নিরাপত্তা সরঞ্জাম। এতে সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই বাড়ছে প্রাণহানির ঘটনা। নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বাঁকখালী নদীর মোহনায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত শত শত ট্রলার, কিন্তু এসব ট্রলারে নেই জেলেদের জন্য কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম। গভীর সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেলেরা, তাই জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি উপেক্ষা করে গভীর সাগরে ট্রলারে মাছ শিকারে যান তারা। তাদের দাবি, উত্তাল সাগরে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই মাছ ধরতে যেতে হয় তাদের। লাইফ জ্যাকেট নাই, কোম্পানি দেয় নাই। সাগর উত্তাল হলে বড় বড় ডিউ এসে মানে বোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চল তরকারি খাওয়ার জন্য এসব দেয়, আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে কিছু দেয় না। আমরা এখন কোনো নিরাপত্তা পাই নাই, আমাদের তো অনেক কষ্ট করে কি করতে হয়, সাগর থেকে বাঁচে আসতে হয়। গভীর সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নেতা। এখানে যে জেলেরা সমুদ্রে এই বোটগুলা নিয়ে যায়, যাওয়ার সময় যাতে তাদের নিরাপত্তা সরঞ্জামগুলো আছে কিনা সেগুলা তদারকি করা, এটা মৎস্য অধিদপ্তর এবং বিএডব্লিউর দায়িত্ব। এরা যাতে এটা করে, আর যেসব ট্রলার মালিক এই নিরাপত্তা সরঞ্জামগুলো দিবে না তাদের যাতে মৎস্য শিকার করতে না পারে। মৎস্য বিভাগের কর্মকর্তার দাবি, জেলেদের প্রশিক্ষণ, লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে। যদি জেলেরাই বলে না আমরা লাইফ জ্যাকেট ছাড়া সাগরে যাবো না, তাহলে কিন্তু পাঠাইতে পারে না। তো এক্ষেত্রে আমি বলবো জেলেরাও সচেতন না। আসলে আমরা বিভিন্নভাবে বোট মালিকদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী কক্সবাজারে গত 3 বছরে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে গেছে 5 শতাধিক ট্রলার ও নৌকা। এতে নিখোঁজ ও মৃত্যু হয়েছে শতাধিক জেলের।
সময় সংবাদ, কক্সবাজার। সরকার নিজের পাঠাগারের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত হন 21 পদকপ্রাপ্ত এ গুণী ব্যক্তিত্ব। এর আগে নিজ বাড়িতে শেষবারের মতো তাকে দেখতে ছুটে আসেন ভক্ত, অনুরাগী ও বইপ্রেমীরা। অজ্ঞাতার অন্ধকার দূর করতে পলান সরকারের আন্দোলন আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা বিশিষ্টজনদের। আলোর ফেরিওয়ালা পলান সরকারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শনিবার সকালে রাজশাহীর বাউসায় পূর্বপাড়ায় তার গ্রামের বাড়িতে একে একে সমবেত হন পাঠক ও বইপ্রেমীরা। তার বিদায়ে শোকাবহ পুরো এলাকা। শিক্ষাই যে শ্রেষ্ঠ সম্পদ, তাই পলান সরকার আমাদের জানিয়েছেন। এই অপূরণীয় ক্ষতি আমরা কোনোভাবে পুষিয়ে উঠতে পারবো না। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো বয়স প্রায় 98 হতে যাচ্ছে, তো আপনার আর হাঁটতে পারবেন না, তো তখন আপনার এই আন্দোলনের কি হবে? তো উনি বলেছিলেন যে যদি আমি আর কোনোদিন চলতে না পারি তাহলে আমার পাঠাগার থাকলো, আমার এই পাঠাগার আমার আন্দোলন চালিয়ে যাবে। তিনি যে কিছু চাবেন সেই চাওয়ার মানসিকতা তার নেই। তিনি অকাতরে বিলিয়ে যেতে ভালোবাসেন, এমন একটা মানুষ আজকে আমরা হারালাম। এরপর সকাল 9:30টায় পলান সরকারের মরদেহ নেওয়া হয় নিজ প্রতিষ্ঠিত হারুনুর রশিদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষক, শিক্ষার্থী ও পাঠকরা। এ সময় জেলা প্রশাসন ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানায়। উনি যে ভালো কাজগুলি করছেন সেগুলি আমাদের অব্যাহত থাকবে। আমরা মানুষকে উৎসাহ উদ্দীপনা দিব যে ওনার আরো যেন সাদা মনের মানুষ তৈরি হয় সমাজে। সর্বস্তরে আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই আলো আরো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেব। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল 10:30টায় স্কুল মাঠেই তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। পরে তার পাঠাগারের পাশে পারিবারিক কবরস্থানে চিরসমাহিত করা হয় এই গুণীজনকে। শুক্রবার বেলা 12:30টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মারা যান তিনি। 1992 সালে পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে তৈরি করেন বই পড়ার অভিনব এক আন্দোলন। 2006 সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে পলান সরকারের বই পড়া আন্দোলন। বই পড়া আন্দোলনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সাদা মনের মানুষকে 2011 সালে সরকার 21 পদকে ভূষিত করেন। সময় সংবাদ, রাজশাহী। শেষ হলো প্রাণের মেলা অমর 21 গ্রন্থ মেলা। শেষ দিনে বিষাদের সুর ছিল মেলা জুড়ে। লেখক ও প্রকাশকদের কাছে দিনটি যেমন বেদনার, তেমনি আগামী বই মেলার প্রস্তুতির সূচনারও। আগামীতে আরো সুন্দর ও পরিকল্পিত বই মেলা আয়োজনের প্রতিশ্রুতি বাংলা একাডেমির মহাপরিচালকের। বইমেলার বর্ধিত 2 দিনের শেষ দিন ছিল শনিবার, তবু যেন মন ভরে না পাঠকের। উৎসব মুখর তো অবশ্যই, তারপরও একটু কষ্ট লাগছে যে আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে। যদি মেলাটা আরো কিছুদিন দীর্ঘায়িত হতো সেই ক্ষেত্রে অনেক ভালো লাগতো। আজকে না আসলে হয়তো আশা হতো না, সেই হিসাবে আজকে আসে আমি গর্বিত বোধ করছি। আজকে মেলার শেষ দিন আসলাম, যে শেষ দিনে অনেক কিছু বই কেনা যাবে, কিছু কম দামে কেনা যাবে। একদম সন্তুষ্ট, যে যে বই পছন্দ ছিল তা কিনা হলো। লেখকদের কাছে দিনটি বেদনার তো বটেই, আবার নতুন বছরের বইমেলার প্রস্তুতি শুরুও এ সময় থেকেই। বৃষ্টির কারণে যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তার অনেকটাই পুষিয়ে দিয়েছে বাড়তি এ 2 দিন। প্রকাশকদের মুখে তাই চওড়া হাসি। কালকে থেকে বিকেলবেলা কি করব, কাজ নাই, আবার আনন্দ আছে, কালকে ঘুমাবো। এবারে বইমেলাটা খুব ভালো হয়েছে, এটা হচ্ছে আনন্দের খবর। বইমেলাটা তো এখন আমাদের একটা জাতীয় উৎসবের অংশ হয়ে গেছে, এটার জন্য সারা বছর অপেক্ষাও করি। আমি তো বই কিনতে আসি না, আড্ডা দিতে আসি, কারণ বই কেনার জন্য আমাকে মেলা আসার দরকার হবে না। সমাপ্তি কোথায়? আমরা তো এই যে 30 দিনের বইমেলা এবারের যে অসাধারণ আমাদের অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে আগামীর প্রস্তুতি। শেষ দিনেও প্রকাশ হয়েছে নতুন বই, ছিল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজনও। আগামী বছর আরো সুন্দর মেলা আয়োজনের ঘোষণা দিলেন বাংলা একাডেমির মহাপরিচালক। লেখক, প্রকাশক, পাঠকদের সমন্বয়ে আগামী একটি মেলা, সুন্দর মেলা যেন আপনাদের বাংলা একাডেমির পক্ষ থেকে উপহার দিতে পারি। আর আগামী মেলার ব্যাপারে আমি বলেছি যে যেটুকুন নিরাপত্তা আপনাদের দিতে পেরেছি, আশা করি আগামীতে আপনারা আরও চমৎকার একটি মেলা পাবেন। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা, হট্টগোল। একটি মহল ভুল বোঝাচ্ছে, অভিযোগ মেয়রের। বুড়িগঙ্গার দখল করা জায়গা নদীকে ফিরিয়ে না দিয়েই নতুন প্রকল্প বিআইডব্লিউটি এর। নদী প্রশস্ত না করে এই উদ্যোগ হবে আবারও দখলের শামিল, বলছেন বিশেষজ্ঞরা। স্বল্প খরচে উন্নয়নের উপায় খুঁজতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন। কৃষি জমি ও জলাধার নষ্ট না করার তাগিদ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ গুরুত্ব। প্রথম সংবাদ সম্মেলনে উত্তরের নবনির্বাচিত মেয়র। আধুনিকায়নে কাজ হবে 3 ধাপে। এবং এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপ লাইন পরিবর্তনের সিদ্ধান্ত, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।